আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা গত ক্লাসে রবীন্দ্রনাথ সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা আরেকজন শিল্পী সম্পর্কে জানব, যিনি ভারতীয় চিত্রকলার উজ্জ্বলতম নিদর্শন, শিল্পী গগনেন্দ্রনাথ ঠাকুর। আমরা আজকে একটু গগনেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে জানব। গগনেন্দ্রনাথ ঠাকুর ভারতীয় চিত্রকলার উজ্জ্বলতম ব্যতিক্রম। গগনেন্দ্রনাথ ঠাকুর ভারতীয় চিত্রকলার উজ্জ্বলতম ব্যতিক্রম। আমরা একটু তার জীবন সম্পর্কে, তার চিত্রপট সম্পর্কে আমরা একটু দেখি কি বলেছেন। ঠাকুরবাড়ির যে তিনজন চিত্রকরদের হাতে ভারতীয় চিত্রকলার নবজন্ম ঘটেছিল তারা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুর। অবনীন্দ্রনাথ জাতীয়তাবাদী আন্দোলনের প্রভাবে চিত্রকলার ভারতীয় মুখ খুঁজতে চাইলেন। তাতে ভারতীয় চিত্রকলার সনাতন পদ্ধতি ও রূপ বারবার উঁকি মারতে লাগল। অবনীন্দ্রনাথ নিজস্ব প্রতিভা ও শিল্পবোধে তার মধ্যেও চড়িয়ে নিলেন ব্যক্তিগত তুলির স্বাক্ষর, এবং পরবর্তী অধ্যায়ে অবনীন্দ্রনাথ এই জাতীয়তাবাদী তকমার বাইরে গিয়ে আঁকতে থাকলেন বিস্ময়কর সব ছবি, যা বজায় থাকলো তার শেষ দিন পর্যন্ত। বরাহনগরে নির্বাসিত জীবনের কাটুম কুটুম এর ভাস্কর্য অবধি। অবনীন্দ্রনাথের অক্ষম অনুকারীরা এই জাতীয়তাবাদী ঘেরাটোপের বাইরে বেরাতে পারেনি এবং ভারতীয় চিত্রশৈলীর পৌনপুনিক চর্চায় আজীবন নিমজ্জিত থাকলেন। রবীন্দ্রনাথ তার অপটুহাতে আর আকাশ চওড়া ও সমুদ্র গভীর শিল্পবোধে যেসব চিত্র সৃষ্টি করে গেলেন, ভারতীয় শিল্পী ও দর্শকেরা তা কোনোদিন ঘুণাক্ষরেও কল্পনা করেনি। প্রথম জীবনে রবি বর্মার মতো দ্বিতীয় শ্রেণীর শিল্পীর ভক্ত হওয়া সত্ত্বেও রবীন্দ্রনাথ পরবর্তী যুগে বিশ্ব চিত্রকলার ছোঁয়া পেয়ে নিজের শিল্প জিজ্ঞাসাকে আমূল পরিবর্তন করে ফেললেন। ষাটার্ধ বয়সে তার হাত দিয়ে বেরাতে থাকে কল্পনিঝড়ের মতো অজস্র হৃৎপিণ্ড বোঝানো ছবি, যা ভারতীয় চিত্রভাষাকে চুরমার করে দেয়। রবীন্দ্রনাথ হাতে তুলি কলম তুলে নেওয়ার অনেক আগে অবনীন্দ্রনাথের জাতীয়তাবাদী আন্দোলনে বুঁদ হয়ে চিত্র সৃষ্টির মুহূর্তে ঠাকুরবাড়ির একজন বিনা প্রচারে বিনা ধমকায় ভারতীয় চিত্রকলার যে নিঃশব্দ বিপ্লবটা সারাচ্ছিলেন তিনি গগনেন্দ্রনাথ। জোড়াসাঁকোর দক্ষিণের বারান্দায় দুই ভাই অবনীন্দ্রনাথ ঠাকুর ও গগনেন্দ্রনাথ পাশাপাশি ছবি আঁকতেন। রবীন্দ্রনাথের উদ্যত্ত আহ্বান তাদের ঘরকুনো স্বভাব
ছাড়িয়ে দক্ষিণের বারান্দা থেকে বের করে বিদেশে ও শিলাদয়ের খোলা প্রান্তরে এনে ফেলতে পারেনি কখনোই। রবীন্দ্রনাথের ডাকে তারা নিজেদের ছাত্র নন্দলাল বা সুরেন্দ্রনাথকে দূরপ্রবাসে পাঠিয়েছেন, নিজেরা যাননি। একই সঙ্গে পাশের চেয়ারে বসে ছবি আঁকলেও অবনীন্দ্রনাথের সঙ্গে গগনেন্দ্রনাথের শিল্পসত্তার কিছু মূল পার্থক্য থেকে যাচ্ছিল। স্বভাবগত ও চরিত্রগত এই প্রভেদ প্রতিফলিত হচ্ছিল তাদের শিল্প প্রকরণে ও শিল্পভাষায়। গগনেন্দ্রনাথ শিল্পশিক্ষার পাঠ নেননি সেভাবে কোথাও। চিত্রকলাকে তিনি তেমন গুরুত্ব দেননি প্রথম জীবনে। তবু তার প্রথম জীবনের বিভিন্ন কার্যকলাপ, যেমন পুত্রের বিবাহের সাজসজ্জা, নিজেদের পোশাক, আসবাবপত্রের ডিজাইন নিয়ে ভাবনা চিন্তা, প্রসঙ্গত উল্লেখ্য রবীন্দ্রনাথের পরবর্তী জীবনের যে পোশাকটি ভুবন বিখ্যাত তা গগনেন্দ্রনাথেরই ডিজাইন করা, বুঝিয়ে দেয় যে তার শিল্পমনটি তার অন্তরে সর্বদা সজীব হয়ে লুকিয়ে থাকত। বিচিত্র সব শখে, যেমন ফটোগ্রাফি, ঘুড়ি ওড়ানো, খেলনা সংগ্রহ ইত্যাদিতে তিনি মশগুল হয়ে থাকতেন। এই স্বভাব বোধহয় তিনি অর্জন করেছিলেন পিতা গুণেন্দ্রনাথের শিল্পসত্তা থেকে। তিনি অল্প বয়সেই মারা যান। গুণেন্দ্রনাথ তার রবীন্দ্রনাথের নিজের দাদা যতীন্দ্রনাথই ঠাকুরবাড়ি থেকে প্রথম আর্ট স্কুলে ভর্তি হয়েছিলেন প্রথা অনুযায়ী ছবি আঁকা শিখতে। তাহলে দেখেন, এখানে খুবই ইম্পর্ট্যান্ট জানার একটা বিষয় যে কে কার ছেলে বা কে কার সন্তান পর্যায়ক্রমিক কীভাবে আসছে। তাহলে গুণেন্দ্রনাথ আর রবীন্দ্রনাথের নিজের দাদা যতীন্দ্রনাথ, তাহলে কি গুণেন্দ্রনাথ আর রবীন্দ্রনাথের নিজের দাদা যতীন্দ্রনাথই ঠাকুর বাড়ি থেকে প্রথম আর্ট স্কুলে ভর্তি হয়েছিলেন প্রথা অনুযায়ী ছবি আঁকতে। তাহলে গুণেন্দ্রনাথ আর রবীন্দ্রনাথ কি হলো? ভাই হলো না, যেহেতু তাদের দাদা হচ্ছে কি যতীন্দ্রনাথ। সম্পর্কের একটা কিন্তু বিষয় আছে। পুত্রের আকস্মিক মৃত্যু গগনেন্দ্রনাথকে চিত্রশিল্পের দিকে মুখ ফিরিয়ে দেয় মানসিক আশ্রয়ের খোঁজে। শোক ভুলতে তিনি কথকতায় আসরে বসেন কিংবা কীর্তন শোনেন, কিন্তু সেসবের মধ্যেও তিনি কথক ঠাকুর বা কীর্তনিয়ার স্কেচ করতে থাকেন পেন্সিলে। পরে যখন কোর্টে বিচারের সময় জুরি হয়ে বসতেন, আদালতের বিভিন্ন মানুষের স্কেচ আঁকতে থাকতেন অবিরত। নিবিড় দুঃখে নিয়মিতি থেকে যেন তাকে ক্রমেই চিত্রশিল্পের মধ্যে সেথিয়ে নিচ্ছিল। অবনীন্দ্রনাথের স্বভাব ছিল এর উল্টো। তীব্র মানসিক আঘাতে তার তুলি থেমে যেত। অবনীন্দ্রনাথ যে সময়ে জাতীয়তাবাদী আন্দোলনের নির্যাসকে তুলে নিচ্ছিলেন তার তুলির ডগায়, গগনেন্দ্রনাথ সেই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েও সরাসরি চিত্রপটকে নিযুক্ত করছেন না কখনো জাতীয় ভাবধারার বাণী বহন করার কাজে। শুধু কয়েকটি বঙ্গচিত্রের বিদ্রূপ কষাঘাত ছাড়া ব্যঙ্গচিত্রে গগনেন্দ্রনাথের মূল লক্ষ্য নব্যবাবু সম্প্রদায়, যারা ইংরেজিয়ানার নকলে ক্লান্তিহীন। গগনেন্দ্রনাথের ছবি রাজনীতিকে হাতিয়ার না করলেও তিনি নিজ থেকে যাচ্ছেন আপাদমস্তক রাজনৈতিক। স্বদেশী যুগের আন্ডারগ্রাউন্ডের বিপ্লবীদের সঙ্গে থাকছে তার ঘনিষ্ঠ যোগাযোগ। অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষ আন্দামান থেকে ছাড়া পেয়ে গগনেন্দ্রনাথের কাছে আলাপ করতে আসতেন রোজ। এমনকি ইংরেজরাও গগনেন্দ্রনাথের কাছ থেকে রবিন ঘোষের
মতিগতি জানতে চেষ্টা করছে সে সময়। গোপনে স্বদেশী আন্দোলনকে টাকা দিয়ে সাহায্য করছেন গগনেন্দ্রনাথ। সে যুগের লাট সাহেবরা গগনেন্দ্রনাথের সান্নিধ্য পেতে চাইতেন তার বিচিত্র প্রতিভার নাগাল পেতে। গগনেন্দ্রনাথ তাদের সঙ্গে মিশেও শেষ পর্যন্ত নিজের স্বাধীন সত্তাকে বজায় রাখছেন পুরোপুরি। সে যুগের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লাবের মেম্বার হয়েও আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। ক্লাবের ওই আপত্তিকর নাম পরিবর্তন করার জন্য শেষ পর্যন্ত ক্লাব কর্তৃপক্ষ সে আন্দোলনের চাপে কাছে নতি স্বীকার করেছেন এবং ক্লাব পরিবর্তন করে নাম রাখা হচ্ছে ক্যালকাটা ক্লাব। গগনেন্দ্রনাথ যে শিল্প সৃষ্টি করে যাচ্ছিলেন তার কোনো পূর্বসূরি ছিল না কোনো উত্তরসূরিও। তার চিত্রকলার বিস্ময়কর স্বতন্ত্র অপূর্ব বৈচিত্র্য চিত্রচর্চার যে ভূমি ছুঁয়েছিল তা শিল্পের ভারতীয়তা ও আন্তর্জাতিকতাকে পেরিয়ে অনেক দূর বিস্তৃত। সৌমেন্দ্রনাথ ঠাকুরের এই প্রসঙ্গে উল্লেখযোগ্য মন্তব্য: শিল্পের কোনো ঘরানার সাকরেদ ছিলেন না গগনেন্দ্রনাথ, না পুরাণপন্থীদের বা ভাঙাঘাট ও পোড়া মন্দিরের ছবিমুখদের, না পটের তরিফাদের। এই ব্যাপারে তার আর রবীন্দ্রনাথের চিত্রকলা কিছুটা সহধর্মী। রবীন্দ্রনাথের ছবিতে কখনো চকিতে জার্মান এক্সপ্রেশনিজমের ছায়া পড়েছে। রবীন্দ্রনাথের প্রতিভার জেল্লায় সেই বিদেশি প্রভাব ক্ষীণতর হয়ে লুকিয়ে যায়। গগনেন্দ্রনাথ কিউবিজমের মূল তত্ত্বের উপাদান বৃত্ত, ঘনক, সূক্ষ্ম নিয়ে ঘাটাঘাটি করে যে ছবি আঁকেন তা কিউবিজমের নৈবেত্তিক সত্তাকে কাটিয়ে উঠে প্রাঞ্চঞ্চল শিল্প আত্মাকে খুঁজে নেয়। বিদেশি শিল্পীরা ছবির ফর্ম নিয়ে বেশি হইচই করতে থাকেন, যেখানে গগনেন্দ্রনাথ ছবির ফর্মের ভাঁজে ভাঁজে বিষয়কে অসাধারণ কুশলতায় গুঁজে দেন। রবীন্দ্রনাথের মতো গগনেন্দ্রনাথ স্বশিক্ষিত শিল্পী হয়েও নিবিড় চর্চায় নিজেকে প্রস্তুত করেন পেশাদার শিল্পীর মতোই, আর সেই অনুশীলনের মধ্যে কোথাও ফাঁক ছিল না। দেখেন এখানে গগনেন্দ্রনাথের জীবনীতে যে কথা বলা হয়েছে যে সে কিন্তু ওই যে প্রাতিষ্ঠানিক যে শিক্ষার যে ধারাবাহিকতা সেটা কিন্তু সে করেনি, কিন্তু তার মধ্যে কিন্তু শিল্পসত্তার জায়গার কোনো কমতি ছিল না। আমরা যে কাজটা করি আমরা মনে করি সব কিছুই আমাকে করে দেওয়া হবে, খাইয়ে দেওয়া হবে, তাহলেই আমি সেটা পারবো। দ্যাটস নট। আপনাকে শেখার জন্য নিজের মস্তিষ্ক, নিজের জ্ঞানকে অনুধাবন করা শিখতে হবে, তাহলেই আপনি আপনার নিজের মধ্যে যে শিল্পসত্তা আছে, শিল্পবোধ আছে, সেটাকে জাগ্রত করতে পারবেন। আপনার কাছে গ্রন্থ বা কোনো পরিক্রম সেটা আপনাকে আপনার সত্তাকে উন্মোচন করার জন্য, কিন্তু নতুন সৃষ্টির জন্য আপনাকে নিজেকে কাজ করতে হবে, নিজেকে জানতে হবে, বুঝতে হবে এবং কি ট্রাই করতে হবে। আপনি জানেন, বোঝেন, কিন্তু জীবনেও কখনো এই কাজটা করার চেষ্টা করেননি, তাহলে আপনার সেই কাজটা কখনো হবে কি করে? আপনি সব কিছু জানতেছেন, আপনি সব কিছু বুঝতেছেন, কিন্তু কখনো আপনি সেই জায়গাতে হাঁটলেন না, তা সেই জায়গা সম্পর্কে আপনার বোধ কিভাবে উদয় হবে? সেই কাজটি কিন্তু গগনেন্দ্রনাথ করে গিয়েছেন, যে আশপাশে তিনি যা দেখেছেন, যা শুনেছেন, যা জেনেছেন, সেটাকে তিনি ওইখানে কিন্তু বিস্তৃত করতে যান নাই, সেটাকে তিনি তার ভিতরে ধারণ করেছেন এবং তার ভিতর থেকে নতুন জিনিস সৃষ্টির চেষ্টা তিনি করেছেন। এটাই একজন শিল্পীর মধ্যে হওয়া উচিত, যেটা তাকে শিল্পবোধ জাগ্রত করে নতুন সৃষ্টির ফলশ্রুতি তার মধ্যে ঘটাতে সহায়ক হবে। দেখেন তার সেই অনুশীলনের মধ্যে কোথাও ফাঁক ছিল না। রবীন্দ্রনাথের হয়তো সে প্রয়াস বা অবসর ছিল না। গগনেন্দ্রনাথের ছবিতে অনুসরণ করতে গেলে তার
শিল্পী মনের বিশাল পরিসরে বুঝে নেওয়া প্রয়োজন। কোনো সংকীর্ণ চিত্র আন্দোলনের নির্দিষ্ট শখে তিনি বাধা পড়তে চাননি কখনোই, এবং নিজেকে তুমুল ভাঙচুর তিনি অহরহ করে গেছেন। অবনীন্দ্রনাথ বলেছিলেন, একটি বয়সের পর শিল্পীরা রেশম পোশাকের মতো নিজের সৃষ্টির চারিদিকে একটা গুটি বেঁধে ফেলেন, সেই গুটি কেটে আর উঠতে পারেন না। এবং পিকাসো বলেছিলেন, শিল্পীর পক্ষে নিজেকে নকল করে যাওয়া অপরাধ। অবনীন্দ্রনাথ প্রথম যুগে হ্যাভেল সাহেবের প্রভাবে জাতীয়তাবাদী ছবি আঁকায় মগ্ন হলেও পরে নিজেকে বারবার পাল্টে ফেলেছেন। গগনেন্দ্রনাথের এই উপলব্ধি অনেক আগেই হয়েছিল। তিনি ছবি এঁকে গেছেন ছবির জন্যই, নিজের কলাকৌশলকে নতুন রূপে ভারতীয় ভরিয়ে তুলতে কখনোই দ্বিধাবোধ করেননি। কোনো শিল্পবাজার, কোনো শিল্প সমালোচকের মুখ চেয়ে, কোনো সত্তা জনপ্রিয়তার জন্যে তিনি কখনোই ছবি আঁকেননি। রবীন্দ্রনাথ বলেছেন, গগনেন্দ্রনাথের ছবির মূল অন্বেষণ ছিল সৌন্দর্য। একথা আপাতদৃষ্টিতে মেনে নিয়েও রবীন্দ্রনাথের সঙ্গে তর্ক জোড়া যায় যে এই সৌন্দর্যের সংজ্ঞা গগনেন্দ্রনাথ অনেক ব্যাপক অর্থে ছড়িয়ে দিচ্ছিলেন। না হলেও প্রথম দিকে তার আঁকা কাকেদের অসাধারণ কালিকলমের ছবি বোধহয় ভারতবর্ষের চিত্রের সৌন্দর্যের সংজ্ঞা প্রথম বদলে দেয়। কাকের মতো কুৎসিত ও নোংরা পাখিও যে চিত্রকলার বিষয়বস্তু হতে পারে, গগনেন্দ্রনাথ প্রথম চোখে আঙ্গুল দিয়ে দেখালেন। দেখেন যে গগনেন্দ্রনাথ, এই যে আমরা পড়ছিলাম যে ভারতীয় শিল্পকলার, যে ভারতীয় চিত্রকলার যে ধারা বা ভারতীয় চিত্রকলায় যে পরিবর্তনের যে তিনজন ব্যক্তি আমরা জানি, তার মধ্যে গগনেন্দ্রনাথ ঠাকুর একজন। দেখেন যে সে কাককে, আমরা জানি আমাদের বাংলাদেশের শিল্পকলায় এই যে কাক নিয়ে কাজ করেছেন শিল্পী জয়নুল আবেদিন। শিল্পী জয়নুল আবেদিন কিন্তু কলকাতা আর্ট কলেজ থেকে পড়াশোনা করা, তাই না? তাহলে এই যে ভারতীয় শিল্পকলায় যে পরিবর্তন এসেছে, এই যে গগনেন্দ্রনাথ ঠাকুরের যে কাক নিয়ে যে প্রথম কাজ করা, এইখান থেকে কিন্তু যেহেতু শিল্পাচার্য জয়নুল আবেদিন উনি কলকাতা আর্ট কলেজ থেকে পড়াশোনা করেছেন, সেহেতু ওনার মধ্যেও কিন্তু এই কালি কলমের, কালি তুলির হচ্ছে ধারাবাহিকতা কিন্তু ওইখান থেকেই এসেছে। অর্থাৎ গগনেন্দ্রনাথ কিন্তু সার্থক যে যে জিনিসটা সৃষ্টি করেছে সেটা পরবর্তী সময়ে কিন্তু কেউ না কেউ গ্রহণ করেছে। তার এই সৃষ্টিকর্মের ধারাবাহিকতা বা এই সৃষ্টিকর্মের যে সঠিক পদ্ধতি বা অনুকরণের যে চেষ্টা, সেটা কেউ গ্রহণ করেছে এবং সেটাকে সে সমাদৃত হয়েছে, অর্থাৎ সে সার্থক তার সৃষ্টিতে। রবীন্দ্রনাথ বলেছেন, রবীন্দ্রনাথের অন্ধকারের ছবির সৃষ্টি অনেক পরে, এবং মনে রাখতে হবে বিদেশে মার্শাল ডুওক্যাম্পের প্রাসাবদানী নামের যুগান্তরকারী চিত্র বিষয়কে প্রদর্শন করার অনেক আগে গগনেন্দ্রনাথের এই দুঃসাহস। চিত্রকলার বিষয়কে প্রসারিত করে তোলার এই বৈপ্লবিক প্রয়াস গগনেন্দ্রনাথের কাকের ক্ষেত্রে অনেক বেশি মানবিক, যেখানে বিদেশি ওই প্রচেষ্টা অনেকটা গিমিক ও হটকারি তার নামকরণ। নীরজচন্দ্র চৌধুরী গগনেন্দ্রনাথের চিত্রকলায় ছবির উপাদানের চেয়েও সাইকোলজিক্যাল মুহূর্ত বেশি পেয়েছিলেন। তাহলে কি গগনেন্দ্রনাথের ছবির মধ্যে চিত্রকলায় কি উপাদানের চেয়ে তার সাইকোলজিক্যাল মুহূর্ত বেশি ছিল, অর্থাৎ কি তার চিন্তা শক্তি, তার ভিতরের যে আকস্মিক সত্তা, তার যে ভিতরের যে আন্তমানবিকতা, সেইটার প্রতিফলন ছিল তার ছবির মধ্যে সবচেয়ে বেশি। অর্থাৎ ধরনের বুকে আমরা আশপাশে যা কিছু দেখতে পাই, যা কিছু ঘটছে, সেই জায়গাকে তিনি ধারণ করে সেইখান থেকে তার চিন্তা শক্তিকে ডেভেলপ করে সেটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। এটা তার একটি ছবির বা চিত্রকলার সিস্টেম ছিল, বা তার মনের যে অন্তরাত্মার যে
প্রতিফলন সেটা তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। বিভিন্ন মানসিক স্তরের অনবদ্য উন্মোচন গগনেন্দ্রনাথের ছবিতে ঘটে যাচ্ছিল ঠিকই, তবু তার ছবি শেষ পর্যন্ত ছবির পদ্ধতিকে নিষ্কাশন করা হয় বিশুদ্ধ শিল্প, যেখানে রেখারঙের চরম এক্সপ্লটেশন ছবিকে এক দৃঢ় প্রদেশে পৌঁছে দেন। সেখানে ছবি শেষ কথা বলে। গগনেন্দ্রনাথ শেষ পর্যন্ত ছবি আঁকতে চেয়েছিলেন। তার বিচিত্র অনুসন্ধানী মন হয়তো চারপাশের জীবন ও জগৎকে ক্রমাগত খনন করে অর্জন করে নিচ্ছিল দুষ্প্রাপ্য মণিমাণিক্য। তা তিনি হয়তো তার ছবিতে পড়তে পড়তে মিশিয়ে দিচ্ছিলেন। পরম মমতা ও প্রগাঢ় কৌশলে সেখানে গগনেন্দ্রনাথের ছবিকে শুধু সাইকোলজিক্যাল উপাদান নির্ভর তমকা দিলেও তা হয়তো তার সৃষ্টির ব্যাপকতা ক্ষুণ্ণ করবে। প্রথম জীবনে নিবিড়ভাবে ফটোগ্রাফি চর্চা করেন গগনেন্দ্রনাথ। তার এই প্রভাব হয়তো তার পরবর্তী জীবনে কালো কালিতে আঁকা সিলুট এর মতো ছবিতে এর আশ্চর্য উদাহরণ। এই পদ্ধতিতে করা তার আত্মপ্রতিকৃতি অতীতের ফটোগ্রাফিক অনুশীলনের থেকে হয়তো তিনি খুঁজে নিয়েছিলেন তার ছবির কম্পোজিশন, আলো ছায়া ও রঙের টোনের কিছু অনন্য প্রয়োগ। তবুও বিস্ময় এই যে তার ছবি ফটোগ্রাফিক বাস্তবতা থেকে বহু যোজন দূরে। ফটোগ্রাফিক কলাকৌশল আত্মীকরণ করেও তার ছবি শুধু চিত্রভাষার উপরই দাঁড়িয়ে ছবি কোথাও অন্য মাধ্যমের ভারে নিয়ে পড়েননি। সে যুগের ফিল্মের হামাগুড়ি অবস্থায় গগনেন্দ্রনাথ যেন ভবিষ্যৎদ্রষ্টার মতো দেখতে পাচ্ছিলেন ভবিষ্যৎ সিনেমার দৃশ্যপট। কংগ্রেসের উন্মুক্ত বৈঠকে স্টেজের উপরে বসে পেছন থেকে তিনি অবলোকন করেছেন বক্তা রবীন্দ্রনাথের পশ্চাৎ পটভূমিকা। দণ্ডায়মান রবীন্দ্রনাথের মাথার উপরে এসে পড়েছে ফোকাস করা উৎস থেকে উজ্জ্বল আলোর ধারা। স্টেজের আলোর অনেক নিচে শ্রোতাবৃন্দের সজীব অস্তিত্ব। গগনেন্দ্রনাথের তুলি যেন ভবিষ্যৎ চলচ্চিত্র দর্শকের জন্য একে রেখেছে এক চমৎকার ভিজুয়াল এবং সেখানে গগনেন্দ্রনাথের কল্পনায় রবীন্দ্রনাথ যেন কোনো রাজনৈতিক সত্তার বক্তা নন, তিনি যেন কোনো জ্যোতিষময় পুরুষ। মানব মুক্তির বাণী তার কণ্ঠে। এ ছবি আঁকার সময়ে রবীন্দ্রনাথ ততটা বিখ্যাত নন, ততটা বিশ্ববাণীর প্রচারকও হয়ে ওঠেননি। গগনেন্দ্রনাথের ভবিষ্যৎ দৃষ্টিতে দর্শক পাচ্ছেন রবীন্দ্রনাথের আগাম সম্ভাবনার বীজ। কালো কালি বা তুলির স্কেচে তিনি যে চিত্রচর্চা প্রথম দিকে করে যাচ্ছিলেন তাতে অবশ্যই থেকে যাচ্ছিল জাপানি বা চৈনিক ছবির প্রভাব। জাপানের বিখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওকাকুরা জোরাসাকোয় যাতায়াত শুরু করেন এবং তারপরে তার দুই প্রিয় শিষ্য হিসিকান ও টাইকান গগনেন্দ্রনাথেরই আতিথ্য গ্রহণ করেন। গগনেন্দ্রনাথের তুলি কলমের বদ্ধ ঝর্ণাধারার আগল তখনই যেন পুরোপুরি খুলে যায়। এর আগে গগনেন্দ্রনাথ ছবি এঁকেছেন, কিন্তু সেভাবে মগ্ন হয়ে আঁকেননি। জাপানি ও চৈনিক প্রভাব তাকে অতিভূত করে দিলেও অন্ধ করতে পারেননি। টেকনিক অনুসরণ করলেও বিষয়বস্তু বা ছবির ফর্মেও তিনি অর্জন করেছিলেন নিজস্ব শিল্প ভাষা। এভাবে বিদেশি শিল্পী আন্দোলনের কিউবিজম তাকে অনুপ্রাণিত করলেও তিনি সেই পদ্ধতিতে ছবি আঁকলেও তিনি তার কিউবিজ ছবির প্রদেশকে অনেক ব্যাপক ও বিস্তৃত করে দেন। গগনেন্দ্রনাথের কিউবিজমকে প্রখ্যাত শিল্পী পরিতোষ সেন সারফেস কিউবিজম নামে অভিহিত করেন। এই ধর্মে গগনেন্দ্রনাথের ছবি পাশ্চাত্যের চেয়েও অনেক বেশি
প্রাচ্য চিত্রের সহধর্মী। কিউবিজমে গগনেন্দ্রনাথের আকৃষ্ট হবার পেছনে সেই আন্দোলনের সে সময়ের কলরবের চেয়েও গগনেন্দ্রনাথের দিনের পর দিন চোখে দেখা জোড়াসাঁকো বাড়িতে খিলান, বারান্দা, সিঁড়ি, আলো ছায়ার জ্যামিতি বেশি কাজ করেছিল কিনা গবেষণার বিষয়। রাজস্থানের হাভেলিতে প্রাসাদে এই ধরনের জ্যামিতিক অনুকরণ হয়তো গগনেন্দ্রনাথ রাজস্থানের ভ্রমণের সময়ে মানসিক চক্ষুতে রেকর্ড করে নিয়েছিলেন। তার নিজস্ব অভিজ্ঞতা উপলব্ধিতে হয়তো জাপানি ও ইউরোপের চিত্র মুহূর্তের কিছুটা কাছে এনে দিচ্ছিল। একালের কিছু শিল্পের মতো শুধু বিদেশি চিত্রের নকলনবিশি বা বিদেশি স্লোগানের পিছনে ধাওয়া করার মানসিকতা তার কতটুকু ছিল না। গগনেন্দ্রনাথের ওয়ান্ডারল্যান্ড সিরিজের ছবি শুধু কিউবিজমের উপর আশ্রয় করে নির্মিত নয়, একটা প্রিজম এর মধ্যে দিয়ে বিচ্ছুরিত আলোর বিচিত্র বর্ণের সমাহারে আঁকা এক বিস্ময়কর চিত্রকলা। সারা পৃথিবীতে এই ধরনের ছবি কোনো দিনই উদাহরণ নেই। বিজ্ঞান, শিল্প, রূপকথা, জাদুজগৎ এখানে একসঙ্গে হাত ধরাধরি করে অবস্থান করছে। গগনেন্দ্রনাথের কল্পনাশক্তির চূড়ান্ত রূপ এইসব ছবি, যা ভারতীয় চিত্রকলাকে রবীন্দ্রনাথের অনেক আগে এক সতেজ শিরদাঁড়ার, যামিনী রায়ের ভাষায় এই শিরদাঁড়া রবীন্দ্রনাথই প্রথম নির্মাণ করেন, ওপারে দাঁড় করিয়ে দিচ্ছিল। দৃশ্যচিত্র গগনেন্দ্রনাথ রেখে যান অনবদ্য সব স্বাক্ষর। তিনি রবীন্দ্রনাথের মতো খুব বেশি জায়গা ভ্রমণ করেননি, তবু হিমালয়, পুরী বা গ্রাম বাংলার বিভিন্ন রূপ অসাধারণ নৈপুণ্যে সজীব করে তুলেছেন তার সংবেদনশীল মন ও তুলি দিয়ে। কাঞ্চনজঙ্ঘার শীর্ষে তিনি যেন আভাস পাচ্ছেন শিবিরে শায়িত মুখের রূপক। চৈতন্যের জীবন ও বাণী তাকে গভীরভাবে স্পর্শ করছিল। এর থেকেই এঁকেছিলেন চৈতন্য সিরিজ। জল রঙের মৃদু ছোপ ও রেখায় তিনি চৈতন্যের জগৎকে ধরতে চেয়েছিলেন সূক্ষ্ম ও সংবেদনশীলতায়। প্রিয় পুত্রের মৃত্যু তার হাতে ধরিয়েছিল তুলি কলম। পরবর্তী জীবনে মৃত্যুর অপার রহস্য তার ছবিতে রূপ পাচ্ছিল মৃত্যু সিরিজ। মৃত্যু পরবর্তী প্রদেশের তীব্র সংশয়, উত্তেজনা, বিষাদ চিত্রভাষায় অনুদিত হয়েও এক অনাস্বাদিত জগতের সন্ধান দেয় ছবিকে। ব্যঙ্গচিত্রের পরিশীলিত ও বুদ্ধিদীপ্ত রূপ ভারতীয় শিল্পকলায় প্রথম গগনেন্দ্রনাথের হাতে। রেখা অঙ্কনের মুনশিয়ানায় এই সব চিত্র বিশুদ্ধ চিত্রের মর্যাদা পাবার যোগ্য হয়ে ওঠে। ব্রিটিশ শাসনে ভারতীয় জীবনের বিভিন্ন অসাম্য ও নব্যবাবুদের জীবনযাত্রার অসঙ্গত রূপ এইসব চিত্রে ধরা পড়ে। সেই সময়ে কলকাতার কালীঘাট চিত্রকলাতেও কিছু এই ধরনের বিষয় উঠে আসছিল নিজস্ব আঙ্গিক ও চিত্রভাষায়। তবু পরিণত রাজনৈতিক ধারণায় ও সমাজচেতনায় গগনেন্দ্রনাথের ব্যঙ্গচিত্র অনেক বেশি ধারালো ও অন্তর্ভেদী হয়ে ওঠে। গ্রন্থ চিত্রণে গগনেন্দ্রনাথ ভারতে নতুন ধারার পরিবর্তন করেন। এনামুল